পৃথিবীতে কোনো দেশ অন্য কোনো দেশের চিরস্থায়ী বন্ধু বা শত্রু থাকে না। দুই দেশের মধ্যে যেটা থাকে সেটা হলো স্বার্থ। আর এই স্বার্থর কারণে কোনো বন্ধু দেশ শত্রুতে পরিণত হয়, আবার কোনো শত্রু দেশ বন্ধুতে পরিণত হয়। বর্তমান পৃথিবীর ভূ রাজনৈতিক অবস্থা এমন সৃষ্টি হয়েছে যা বড় দেশগুলো থেকে ছোট দেশগুলো সবসময় নিরাপত্তা হুমকির মধ্যে রয়েছে। আর তারা শুধু সামরিক ভাষায় বুঝে, আর এই নিরাপত্তার হুমকির বাইরে বাংলাদেশও নয়। ধরুন, ভারতীয় স্পেশাল ফোর্স বাংলাদেশে একটি সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, যেমনটা যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে নিউ ইয়র্কে। ধরুন, ভারতীয় স্পেশাল ফোর্স বাংলাদেশের সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে কি সস্তা দেশপ্রেম এবং চেতনা দিয়ে হবে? যদি সস্তা দেশপ্রেম এবং চেতনা দিয়ে সবকিছু বিবেচনা করা হয়, তাহলে বাংলাদেশের সামনে কি ঘোর অন্ধকার অপেক্ষা করছে তা একবার চিন্তা করুন। যদি সামরিক শক্তি এবং সামরিক ক্ষমতা দিয়ে বিবেচনা করা যেত, তাহলে এতদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারত, কিন্তু বিপরীতে বাংলাদেশ কি করতে পারত? ভারতের এমন অভিযানের পেছনে কি বাংলাদেশ সামরিক বাহিনী কোনো তাদের প্রতিরোধ গড়ে তুলতে পারত? না শুধু বাংলাদেশের মানুষ আন্দোলন, মিছিল, টক্স এবং ফেসবুকের পোস্টের মাধ্যমে সীমাবদ্ধ থাকতো? কিন্তু বাস্তবতা হলো, নোবেল জয়ী বিশ্ব নন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা ভারত কেন, বিশ্বের কোনো পরাশক্তির নেই। তবে তিনি ছাড়া আর কেউ হলে ভারত চাইলে বাংলাদেশ থেকে তুলে নিয়ে যেতে পারত। আর তাদের সহযোগিতা করত দেশের শীর্ষ বেমান গোষ্ঠী, যাদের মধ্যে রয়েছে রাজনৈতিক দল, প্রশাসনিক কর্মকর্তা এবং ভারতের মদতপুষ্ট শীর্ষ সামরিক অফিসাররা। ধরুন, নির্বাচনের মাধ্যমে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয় লাভ করলো এবং বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলো। তারা ভারতের অবৈধ স্বার্থ এবং অবৈধ কার্যকলাপে সাড়া দিল না। তারা ভারতের চাওয়া পাওয়াকে প্রাধান্য না দিয়ে তারা দেশের স্বার্থকে প্রাধান্য দিল এবং দেশের সাথে তারা কাজ করে গেল। কিন্তু ভারত এখানে তাদের সীমান্ত উত্তেজনা এবং সংখ্যালঘু নির্যাতন এসব কথা তুলে মিডিয়ায় প্রচার করে তারা বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালনা করলো এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেল এবং ভারতের আদালতে তার বিচার হলো এবং বিচারের মাধ্যমে তার ফাঁসি বা দীর্ঘমেয়াদী কারাবাস হলো। বাংলাদেশের মানুষ কি করতে পারবে বা বাংলাদেশের সামরিক বাহিনী কি পদক্ষেপ নিতে পারবে? উত্তর হলো, কিছুই করতে পারবে না। যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স ডেল্টা বাহিনী তারা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান পরিচালনা করছে, যেমন যার মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে এবং তাদেরকে উপস্থিত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো তাদের আদালতে উপস্থিত করা হয়েছে এবং তাদের ইচ্ছাধীন অবস্থায় তার বিচার করা হবে এবং সে বিচারের ফলাফল দীর্ঘমেয়াদী কারাবাস বা ফাঁসি হতে পারে। এটি দেখে বিশ্বের অনেক দেশের প্রেসিডেন্ট বা সামরিক বিশ্লেষকরা রীতিমতো অবাক হয়ে গেছে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রনায়ককে এভাবে তুলে নিয়ে যায় এবং তাদের নিজের খামখেয়ালি মতো বিচার করা তখনই সম্ভব হয় একটি দেশকে সামরিকভাবে কতটা কোণঠাসা করা যায়। এখন প্রশ্ন উঠতে পারে, ভেনেজুয়েলা তো কোনো শক্তিহীন দেশ নয়, কিন্তু আসলে কতটা শক্তিশালী ভেনেজুয়েলা? ভেনেজুয়েলার সৈন্য সংখ্যা প্রায় 3.5 লাখ। চীন, রাশিয়া, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামরিক সহযোগিতা ও আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও তাদের নিজের প্রেসিডেন্টকে তারা রক্ষা করতে পারেনি। এর মাধ্যমে শুধু একটা প্রেসিডেন্ট নয়, একটা দেশের সম্মানও ধুলায় মিশে গেছে। ট্রাম্প বাহিনী তাদের বন্দী করে নিয়ে গেছে এবং বিচার করেছে। এমন ক্ষেত্রে শাস্তি হতে পারে ফাঁসি অথবা দীর্ঘমেয়াদী কারাদণ্ড। পরিস্থিতি বুঝতে তাকাতে হবে বিশ্বের অন্য প্রান্তে। এই ঘটনাগুলো দেখলে এখন কি বুঝতে পারছেন কেন উত্তর কোরিয়া এত বাধা এবং সামরিক হুমকি অপেক্ষা করে পারমাণবিক অস্ত্র বানিয়েছে? কেন উত্তর কোরিয়া অর্থনৈতিক অবস্থা নেই বললে চলে? সেখানকার মানুষ সম্পূর্ণ মৌলিক অধিকারগুলো পায় না। সেখানকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরি করার জন্য যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে তারা বাইরে কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে না। তারপরও তারা যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করে এবং নিরাপত্তার জন্য তারা পরমাণু বোমার উন্নয়ন এখন অব্যাহত রেখেছে। কেনই বা যুক্তরাষ্ট্র ইরানে ভেনেজুয়েলার মতন হামলা করে ইরান থেকে এবং তার প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে না? যুক্তরাষ্ট্র জানে ইরানকে আক্রমণ করলে তার জাত ভাঙা জবাব দেওয়া হবে, কারণ গত 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে আমরা দেখেছি ইসরায়েলের মিসাইল এবং ড্রোনের মাধ্যমে ইসরায়েলের আকাশে বৃষ্টি বর্ষণ করেছিল ইরান। আর যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানের ড্রোন এবং মিসাইলগুলো কি করতে পারে, কারণ শত্রুর মাধ্যমে ভয় সৃষ্টি করতে না পারলে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় না। আর ইরান এই কাজটাই করেছে। বর্তমানে ইরানকে ড্রোন এবং মিসাইলের পরাশক্তি বলা যায়, কারণ ইরানের ড্রোন এবং মিসাইলগুলোকে প্রতিহত করার মতো যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় নেতা এবং সামরিক বিশেষজ্ঞরা ইরানে হামলা করার জন্য এবং ইরানের প্রেসিডেন্ট বা ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার হুমকি ধামকি দিল। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারেনি এবং অভিযান পরিচালনা করার সক্ষমতাও দেখায়নি। 1972 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, পাকিস্তানের মানুষ ঘাস খেয়ে থাকবে, না খেয়ে থাকবে, তবুও পারমাণবিক বোমা বানাবে। পাকিস্তান কিন্তু সেটাই করেছে। দেশের অর্থনীতি যতই খারাপ হোক, যত রাজনৈতিক উত্তেজনা থাকুক, পাকিস্তান অস্ত্র সমৃদ্ধ করা থেকে পিছপা হয়নি। সব সামরিক হুমকি অপেক্ষা করে তৈরি করেছে নিজের লাইফ সেভিং শিল্ড পারমাণবিক অস্ত্র। কারণ পাকিস্তান শুরুর দিকে বুঝতে পেরেছিলেন পাকিস্তানের জন্য একমাত্র হুমকি হচ্ছে ভারত এবং ভারতের হুমকি মোকাবেলা করার জন্য একমাত্র উপায় হচ্ছে পারমাণবিক বোমা। যদি পাকিস্তান 1972 সালে পারমাণবিক বোমা সফলভাবে তৈরি এবং পরীক্ষা করতে না পারতো, তাহলে দক্ষিণ এশিয়ার মানচিত্র হয়তো এমনটা থাকতো না। ভারতের যে উচ্চাভিলাষী স্বপ্ন রয়েছে অখণ্ড ভারত, হয়তোবা অনেকে আগে সেটি বাস্তবায়ন করে ফেলতো। হয়তোবা এতদিন ভারতের অংশ হয়ে যেত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান। বর্তমান ভূ রাজনীতি এবং বৈশ্বিক শক্তি আচরণ দেখে আমাদের ঠান্ডা মাথায় নিজের প্রতিরক্ষা নিয়ে ভাবতে হবে।
আজকের পৃথিবীতে নিঃস্বার্থ বন্ধু বলে কিছু নয়, স্বার্থই সবকিছুর মূল। দেশপ্রেমকে আবেগ এবং চেতনার মধ্যে সীমাবদ্ধতা রেখে, কারণ একটি দেশের সার্বভৌমত্ব আন্দোলন, মিছিল, মিটিং এবং টকশোর মাধ্যমে ও ফেসবুকে পোস্টের মাধ্যমে তা রক্ষা করা যায় না। যদি আমাদের প্রতিরক্ষা খাত আধুনিক সরঞ্জাম কেনা বা প্রযুক্তি আপগ্রেড এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে অবহেলা করি, তাহলে ভবিষ্যৎ তার চরম মূল্য দিতে হবে, এতে কোনো সন্দেহ নয়। একটি দেশ তখনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে যখন তার ভিতরে কোনো ভয় থাকে না, কারণ সেই দেশের সকল জনগণ এবং মানুষ জানে তার দেশে কোনো শত্রুপক্ষ হামলা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কিন্তু ভারত সবকিছু সময় আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে, আর তারা বাংলাদেশের সকল স্তরের মানুষকে তারা বোঝাতে সক্ষম হয়েছে, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সামরিক বাহিনী কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। আর বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভয়টা দূর করার জন্য বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। আর বাংলাদেশকে এমন কোনো বন্ধু খুঁজে নিতে হবে তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে বা বাংলাদেশের যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা নিঃস্বার্থভাবে সাহায্য করবে। বাংলাদেশের এখন প্রয়োজন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট, শক্তিশালী রাডার নেটওয়ার্ক, ড্রোন প্রযুক্তি, সাবমেরিন, ট্যাঙ্ক, সর্বোপরি একটা প্রশিক্ষিত জনগোষ্ঠী। সবার জন্য অন্তত মৌলিক সামরিক প্রশিক্ষণ সময়ের দাবি, এবং একই সাথে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে পরিপূর্ণ সামরিক চুক্তি, যা আমাদের যে কোনো সামরিক পরিস্থিতিতে বাড়তি সুরক্ষা দেবে। আর আমাদের সামনে সেই সুযোগটা নিয়ে বসে আছে পাকিস্তান, কিন্তু আমরা চেতনার নাম ভাঙিয়ে আসমানি কিতাবের বাণীর মতো আমাদের চিরশত্রু হিসাবে লিখে রেখেছি। এসব ফালতু চেতনা ধরে বসে থাকলে জাপান কোনোদিন বিশ্বের প্রথম সামরিক দেশ হতে পারতো না। আমেরিকা জাপানের সাথে যতটা অন্যায় করেছে ততটা অন্যায় নিশ্চয় পাকিস্তান আমাদের সাথে করেনি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্র পরমাণু হামলা করেছিল এবং তার লক্ষ লক্ষ মানুষকে নিহত করেছিল। 100 বছর পরও সেখানে পরমাণু বোমার রেডিয়েশন পাওয়া যায় এবং সেখানে বাচ্চা জন্ম নিলে প্রতিবন্ধী হয়। জাপান আর আমেরিকা আজ বিশ্বের অন্যতম পরাশক্তি, এই পরামিত্র দুই দেশ, কারণ জাপানের মতো সুশিক্ষিত জাতি অতীত নয় বরং ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দিয়েছে। এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত ছিল আরো আগে। একটি দেশে উন্নয়নের জন্য অর্থনীতি, অবকাঠামো, এগুলো সবকিছু দরকার আছে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা সবার উপরে রাখতে হবে, কারণ একটা দেশের উন্নয়ন নির্ভর করে তার দেশের স্বাধীন চেতনা এবং স্বাধীন কার্যকলাপের উপর। যে দেশ যত বেশি স্বাধীনভাবে চিন্তা নিতে পারবে এবং কার্যক্রম পরিচালনা করতে পারবে, সে দেশের অর্থনৈতিক অবকাঠামো তত উন্নত হবে। আর সবকিছু নিরাপত্তার জন্য সামরিক শক্তি বাধ্যতামূলক। যদি কোনো দেশের সামরিক শক্তি না থাকে তাহলে অন্য দেশের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিতে হবে এবং দেশের স্বাধীনভাবে যে কার্যক্রম করতে পারবে না। যদি কোনো দেশের সামরিক শক্তি না থাকে এবং শত্রু তার পাল্টা জবাব দিতে না পারে, তাহলে সে দেশে শুধু কাগজে কলমে স্বাধীনতা থাকবে এবং তার দীর্ঘমেয়াদী পরাধীনতার শিকল পরিয়ে দেওয়া হবে, আর রাষ্ট্রটি আধিপত্যবাদ যে কৃতদাস হিসেবে কাজ করবে।